এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস নিয়ে এসেছি, যেগুলি আসলে যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তবে প্রথম অঙ্ক কি রয়েছে দেখো, দুই অঙ্কের সংখ্যা 37, 45, 6x, x6 এর গড় কত 48। তবে 4x + 3 এবং x + 7 এর গড় নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দুটো সংখ্যার গড় নির্ণয় করতে বলছে, সেগুলি কি কি, 4x + 3 আর x + 7। যদি এই দুটো সংখ্যার গড় আমাদের নির্ণয় করতে হয়, নিশ্চয়ই আমাদের এখানে এক্স এর ভ্যালু জানা দরকার। এক্স এর ভ্যালু পাবো কোথা থেকে? এই যে প্রথম কন্ডিশন দিয়েছে সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। এখানে আরেকটা জিনিস বোঝার ব্যাপার রয়েছে, এখানে কি হচ্ছে 6x, কারণ এক্স কি এককের ঘরে আর 6 কি দশকের ঘরে। এই সংখ্যাটাকে যদি আমরা লিখি সংখ্যার আকারে, মানে স্থানীয় মানে নিয়ম অনুযায়ী, তাহলে এক্স এককের ঘরে, তাহলে একক ঘরটাকে কি 1 দিয়ে গুণ করে এক্স ইন্টু 1 এক্স, আর 6 দশকের ঘরে 6 দশে কত 60, মানে আলটিমেটলি কত হবে 60 + x। একই রকম ভাবে তাহলে x6 কে আমরা কি লিখতে পারি? এখন দেখো 6 হলো এককের ঘরে, তাহলে 6 যদি এককের ঘরে হলে এককের ঘরকে 1 দিয়ে গুণ করে 6, আর x হলো দশকের ঘরে 10 দিয়ে গুণ করতে হবে 10x + 6। মানে সংখ্যা কতগুলো? 4টি, 37 একটা, আর একটা 45। এখন আমরা 6x এর জায়গায় লিখতে হবে কি 60 + x, আর একটা কি 10x + 6। এই চারটা সংখ্যার গড় দেওয়া রয়েছে 48। এখান থেকে আমাকে কি করতে হবে? x এর বার নির্ণয় করতে হবে আগে। তাহলে প্রথমটা কত 37, তারপরটা কত 45, তারপরে কত 60 + x, তারপরটা হলো 10x + 6। এদের গড়, গড় মানে কতগুলি সংখ্যা? 4টি সংখ্যা, 4 দিয়ে ভাগ করো, আর গড়টা দেওয়া রয়েছে 48, তাহলে ইকুয়াল টু 48। এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কত রয়েছে 30x, এখানে একটু মানে কোন হলো 10x হবে, এটা 10x + 6। আলটিমেটলি সবগুলো সংখ্যাগুলোকে যোগ করে নিই, 10x আর x যদি যোগ করি তাহলে কত হবে 11x। সংখ্যাগুলোকে যোগ করলে কত হবে? ৬ আর ৬ কত 66, 66 আর কত ৫ ৭ কত ১২, ১২ ২, ৪ ৩ ৭ থেকে ৮, ৬ ২ ৮, ৮ ৬ 14, ১৪৮। তাহলে 11x + ১৪৮, কোনাকুনি গুণ করে দাও, ৪ টা ৩২ এর ২, ৪ ষোলো, ৩ কত ১৯। 11x ইকুয়াল টু কত? 12 থেকে 8 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে x ইকুয়াল টু কত 4 11 44। x এর মান আমাদের বের হলো 4। আমাকে কি বের করতে বলছে? 4x আর কি x + 7 এর গড়। গড় মানে কি দুটো সংখ্যা, দুটো সংখ্যা যোগ করে দুটো সংখ্যা বলে 2 দিয়ে ভাগ করব। গড় কত হবে? 4x + 3 আর x + 7 এর গড় হবে 4x + x কত 5x + 10 কে 2 দিয়ে ভাগ। এই হলো তার মানে এখানে আমাদের x এর মানটা বসাতে হবে। x এর মান কত 4, তাহলে 4 5 কত 20, আর 10 কত 30, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 15 হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার 50। তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। একটি শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গড় নম্বর 62, সেই বিষয়ে ছেলে ও মেয়েদের গড় নম্বর 60 ও 65, তবে শ্রেণী থেকে ছেলেদের সংখ্যা কত? তাহলে টোটাল নাম্বারস অফ স্টুডেন্টস কত 60, তাদের ওভারঅল গড় নম্বরটা কত 62। ওভারঅলটাকে আমরা মাঝখানে রেখে অ্যালিগেশন পদ্ধতিতে করবো আমরা। ছেলেদের ক্ষেত্রে কত, বয়েসের ক্ষেত্রে সেই গড়টা কত 60, আর গার্লসের ক্ষেত্রে সেই গড়টা হলো 65। তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করে বিয়োগ করতে হবে। 65 থেকে 62 গেলে 3, আর 62 থেকে 60 গেলে কত 2, তাহলে 3:2 হলো আমাদের অনুপাত। আর টোটাল স্টুডেন্ট আমাদের 60, কার মান বের করতে হবে? ছেলেদের সংখ্যা কত, মানে 3 এর ভ্যালু বের করতে হবে। টোটালের মান কত দেওয়া রয়েছে 60, টোটাল মানে 3 আর 2 যোগ করতে হবে আমাদের, 3 আর 2 কত 5, 5 এর ভ্যালু 60, 1 এর ভ্যালু কত আমাদের 12, 3 এর ভ্যালু দরকার বের করা, 3 12 36। 36 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এবিসি এর এডি উচ্চতার দৈর্ঘ্য 9 সেমি, যদি এবি ইকুয়াল টু 6 সিডি ইকুয়াল টু এত হয়, তবে কোন এর মান কত নির্ণয় করতে বলছি। তাহলে একটা ত্রিভুজ আমাকে অঙ্কন করতে হবে। এ বি সি নাম দিলাম, এডি হলো উচ্চতা, এডি এখানে উচ্চতা হওয়ার জন্য তাহলে মানে কি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এবির মান কত 6√3 গেল, আর এডি কত 9, এই যে এডি উচ্চতা হলো 9, তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয় এখানেও 90 ডিগ্রি পাশে। তার মানে এখানে কি দেওয়া রয়েছে? অতিভুজ জানি আর এখানে লম্ব জানি, আমাকে ভূমি আমাকে বের করতে হবে। তাহলে বিডির মান, ভূমির মান বের করলে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ারের ফর্মুলা ইউজ করলে বিডি ইকুয়াল টু কত হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ কত 6√3, তার স্কয়ার 6 6 36 ইনটু √3 স্কয়ার কত 3, 36 ইনটু 3 কত 108।
মাইনাস লম্ব স্কোয়ার, 9 নং কত 81। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এটা মানে কি 27কে আমরা 9 × 3 লিখতে পারি, তাহলে কত হবে 9 × 3 হলে 3√3। তাহলে বিডির মান আমাদের কত ফাইন্ড আউট হলো 3√3, এতটুকু বোঝা গেল। এখন আমাকে বের করতে হবে কি বিডির মান 3√3 গেল, আবার সিডি কত দেওয়া রয়েছে দেখো তো দেখি, সিডির মান দেওয়া রয়েছে 3√3। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি বিসির মান কত, তার মানে দুটো যোগ করলেই হবে, তাহলে 6√3 হলো বিডির মান। আর এবির মান কত, এবির মানও কি 6√3 সেম। আমরা এখন বের করব কি এসির মান। একই রকম ভাবেই 90 ডিগ্রি কোণ লম্ব স্কোয়ার দেওয়া রয়েছে, লম্ব জানি, ভূমি যেটা অতিভুজ বের হবে। তাহলে এখন দেখো লক্ষ্য করো দেখি 9 রয়েছে, 3√3 রয়েছে, এখন এই টাইপের ক্যালকুলেশন। তাহলে এটা কত হবে এখন, যদি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ করি, তাহলে এটার মানও কত দাঁড়াবে 6√3, মানে এসির মান হলো আমাদের কত 6√3। এবার যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, ত্রিভুজ এবিসির 3টি বাহু আমরা পেলাম, কি কি, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এবং প্রত্যেকটির মানই কত হয় 6√3। তাহলে একটা ত্রিভুজের যদি সবগুলি বাহু সমান, সেই ত্রিভুজকে আমরা কি বলি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান, তার মানে কি কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ কত সি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের কি বলেছে কোণ এর মান কত হবে 60 ডিগ্রি, এখানে হবে কারেক্ট অ্যান্সার। 1240 সংখ্যাটি কতগুলি বিজোড় উৎপাদক রয়েছে তা আমাকে নির্ণয় করতে বলছে। 1240 উৎপাদকে ভাঙাও, 6 দোকানে 12, 2 দোকানে 4, 2 দিয়ে দেই, 31 দোকানে 62 শূন্য, আবার 31 দিয়ে দাও, তাহলে 31 কে 31 শূন্য, আবার 2 দিয়ে 5 দিয়ে দাও, বা 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে দেই। তাহলে বলছে বিজোড় উৎপাদকের সংখ্যা। উৎপাদকের সংখ্যা মানে কি 1240কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কিন্তু সংখ্যাগুলো কি হতে হবে বেজোড় হতে হবে, এই হলো কেস, আর কিছুই। কি কি দিয়ে ভাগ যাবে, এক জোড়ো না বেজোড়ো না, কিন্তু এখানে আমাকে এককে নিতে হবে 1, তারপরে আর কি 5, আর কি 31, আবার দেখো তো দেখি, আমরা বলতে পারি না 5 × 31, তাহলে 5 অক্ষে 5, 3 5 15, 155, এই চারটা ছাড়া আর পাওয়াই যাবে না। তাহলে মানে কি আমাদের কতগুলি পাওয়া গেল 1 2 3 4, চারটে উৎপাদক, তাহলে 4 হবে কারেক্ট অ্যান্সার অপশন। 5-এর 3টি ক্রমাগত গুণকের যোগফল 285, তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। 5-এর 3টি ক্রমাগত গুণক, ঠিক আছে, 3টি ক্রমাগত গুণক মানে পরপর, তাহলে প্রথমটা যদি x হয়, তারপরটা হবে x + 1, তারপরটা হবে x + 2। 5-এর আবার বলেছে মানে 5 দিয়ে ভাগ দিতে হবে, 5 দিয়ে গুণ করে দিতে হবে, 5 এর 5 দিয়ে ভাগ করে মিলবে, এরকম টাইপের। পরেরটা হবে কত 5 × x + 1, তারপরটা হবে কি 5 × x + 2, হয়ে গেল। তাদের যোগফলটা কত দেওয়া রয়েছে 285, আমি এখান থেকে লিখতে পারি 285, তার মানে এখানে প্লাস, এখানে প্লাস করে দিই একবারে, ক্যালকুলেশন করে তাহলে কত হবে 5x 5x 5x, তাহলে কত হয় 3 5 15x, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 10 আর 5 কত 15, তাহলে 285 মাইনাস 15, তাহলে কত 5 5 0, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 2 2, তাহলে x ইকুয়াল টু কত 15 কে 15, তাহলে 12, 8 15 120, তাহলে x এর মান আমাদের বেরোলো 18। আমাকে কি বের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে, ছোট সংখ্যাটি যদি বলতে তাহলে आंसर কত মুছে গেল 5x, 5 18 90, আর বৃহত্তমটা কত, তাহলে এটা এখানে মান বসাবো x এর মান 18 আর 2 কত 20 × 5 100, বৃহত্তম বলেছে তাহলে 100 হবে আমাদের কারেক্ট आंसर অপশন বি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল খুঁজুন যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 15 আর 14। দেখো একটা ত্রিভুজ যদি 3টা বাহু অসমান থাকে তখন সেই ত্রিভুজ থেকে আমরা বলি কি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি √s * s - a s - b * s - c। এখন সবার মনে প্রশ্ন এসটা কি, এস কে বলা হয় অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে কি সব মানে টোটাল পরিসীমা তাকে 2 দিয়ে ভাগ, কারণ পরিসীমা মানে কি আমি জানি ত্রিভুজে 3টা বাহু যোগ করে তার পরিসীমা, তার মানে কি 13 + 15 + 14, তাকে 2 দিয়ে যদি ভাগ করি সেটাই হবে অর্ধ পরিসীমা। এটার মানে কি এস 2, 4 5 কত 9 আর 3 কত 12, 12 2 1 3 কে 4, তাহলে কাটাকাটি করলে কত 21, তাহলে এস এর মান আমরা কত ফাইন্ড আউট করলাম 21। এখন এস এর মান এখানে বসাবো,
তাহলে করি। আর এর মান, বির মান, সির মান কি তিনটে বাহুর দৈর্ঘ্য বসাতে হবে, তাহলে ক্যালকুলেশনে যেটা পারবে সেটাই হবে কি এরিয়া। তাহলে এস এর মান হলো 21, এস মাইনাসে 21-এর থেকে 13 বাদ দাও, তাহলে কত হবে 8। বি হলো 15, 21-এর থেকে 15 বাদ দিলে কত হয় 6। আর সি হলো 14, 21-এর থেকে 14 বাদ দিলে হয় কত 7। একটু সিম্পলিফিকেশন, তাহলে 21-কে আমরা কি লিখতে পারি 7 ইন্টু 3। 8-কে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 2 লিখতে পারি। 6-কে আমরা কি লিখতে পারি আবার 2 ইন্টু কত 3 লিখতে পারি। আর 7 7 থাক। আমরা জানি দুটো থাকলে একটা করে বেড়ায়, এই দুটোর জন্য কি একটা হবে, রুটটা যেহেতু রয়েছে 3। আর এখানে কি দুটো 2, তাহলে একটা 2 হবে, দুটো 3 একটা 3। আবার দেখো 4-এর কি বর্গমূল করা যায়, বা 4-কে 2 ইন্টু 2 ভাবে লিখতে পারি, 4-এর বর্গমূল করলে 2 হয়ে যায় বাস। তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12, 7 12 84, 84 হবে আমাদের কারেক্ট অপশন এ। পরপর 180টি জোড় সংখ্যার গড় যদি এক্স হয়, তবে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটির পার্থক্য কত হবে নির্ণয় করো। পরপর 180টি জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে যে সমস্ত সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 2, 4, 6, 8, 10, 12, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। দেখো তো জোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত থাকে যদি পরপর সংখ্যা হয়, 2 এর গ্যাপ। এই গ্যাপটা আমাদের কাজে লাগবে। গেল। আবার কতগুলি সংখ্যা বলছে 180টি। একটা এই দেখো, যখন দেখো জোড় সংখ্যাগুলো কি দেখো সিকিউয়েন্সে চলছে না, প্রত্যেকটা ডিফারেন্স কত 2 2 করে, তার মানে এটা কি কোন প্রগতিতে আছে, একে বলে সামান্তর প্রগতি। সামান্তর প্রগতিতে এন পদ বের করা মানে এন তম পদ মানে সর্বশেষের যে পদটা তার বের করার ফর্মুলা কি tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন প্রশ্ন হলো টিএনটা কি, টিএন হলো সবচেয়ে কি 180টি যে পদ রয়েছে, 180টি পদের মধ্যে যে চারটে সবচেয়ে বেশি জোড় সংখ্যা রয়েছে, লাস্টের জোড় সংখ্যাটা সেটাই হলো টিএ। এ মানে সবচেয়ে প্রথম জোড় সংখ্যাটা। এর দুটোর মধ্যে কারো মানই আমাদের জানা নেই, তাহলে থাক। এন মানে আমি জানা রয়েছে 180টি জোড় সংখ্যা, তার মানে এন এর জায়গায় 180 বসাতে হবে। -1 ডি মানে আমরা জানি যেহেতু পরপর জোড় সংখ্যা বলছে ডিফারেন্স 2, তাহলে ডি এর জায়গায় বসবে 2। আশা করি ফর্মুলা তোমার ওই সম্পর্কে কারো কার অসুবিধা নেই। তাহলে টিএন এটা এই পাশে আসলে কি হবে মাইনাস আসবে। তাহলে 180 থেকে যদি 1 বিয়োগ করি 179, 179 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 358। আমাকে কি বলেছে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য। আমি কি বললাম এ হলো প্রথম পদ, টিএন হলো শেষ পদ, তাহলে প্রথম পদটাই ক্ষুদ্রতম হবে আর শেষ পদটাই বৃহত্তম হবে। আর এদের ডিফারেন্সটাই তো আমরা বের করে ফেলেছি, তার মান কত 358। 358 আমাদের কারেক্ট আনসার অপশন বি। 15, 25, 40 এবং 75 বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে লসাগু করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, তাকে দিয়ে কি ভাগ করে তারপরে কি নির্ণয় করতে। এটা ছাড়াও আমরা কি অপশন টেস্টের সাহায্যে করা যায়, সেই অপশন টেস্টিং করলে কি আমাদের কি হবে তাড়াতাড়ি করতে হবে। দেখো 75 রয়েছে, 75 মানে কি 5 ইন্টু 15, তার মানে কোনো একটা সংখ্যা যদি 5 দিয়েও ভাগ যায় 15 দিয়েও ভাগ যায়, আমি বলবো সেই সংখ্যাটা 75 দিয়ে বিভাজ্য। এই হলো লজিক। তাহলে দেখো তো দেখি এখানে সংখ্যাগুলি কি রয়েছে 9600, 9400, 9000, 9200। এই যে প্রথমে মনে করেন 9200 নিলাম, তাহলে 9200 কি 5 আর 75 দিয়ে কি ভাগ যাবে। দেখো 9200 15-র মধ্যে কি রয়েছে আবার লুকিয়ে 3 রয়েছে, তার মানে 75কে কোনো একটা সংখ্যা যদি 75 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাটিকে অবশ্যই 3 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যায়, 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যেই মানটা বেরোবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাই 9 আর 2 যোগ করলে কত হয় 11, অঙ্কগুলো যোগ করে 0 0 যোগ করলে তো শূন্যই হবে। 11কে যদি 3 দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে কি 9200 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 75 দিয়েও কি ভাগ যাবে না, তার মানে এটা আমাদের অ্যান্সার কোনো মতেই হবে না। এইভাবে আরেকটা দেখো তো, এটা নেই বি নম্বর অপশন। এখন 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13 কি 3 দিয়ে ভাগ করলে মেলে, 3 দিয়ে মেলে না মানে কি 75 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ কি 75-এর মধ্যে 3 লুকিয়ে রয়েছে, এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয় 9600 হবে নয় 9000। কিন্তু বলছি বৃহত্তম কোনটা, তাহলে আমি বৃহত্তমটাই চেক করি, তাহলে 9600 চেক করে দেখি। তাহলে 15 দিয়ে ভাগ যায়, দেখো 6 15 90, 6 আরামসে ভাগ যাচ্ছে। 25-কে 5 দিয়ে ভাগ করলে পরে কি হয় 5-কে 5, 9-তে 5 4 46, 5 9 35, 100 রইলো। 100 আবার কি 25-এর মধ্যে 5 দিয়ে ভাগ করলে 2 দিয়ে পরে 50 হয়ে যাবে। তাহলে মানে কি এই সংখ্যাটা 96 15 দিয়েও ভাগ যাচ্ছে, 25 দিয়েও ভাগ যাচ্ছে, তো 40 দিয়েও ভাগ যাবে। 0 0 কত 4 লং কত 96, আর 75 দিয়েও কি ভাগ যাবে। তার মানে কি আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ। এখন অনেকের মনে প্রশ্ন 9000 হবে না, 9000 যদিও বা 15 25 40 পর্যন্ত ভাগ যায় এই সংখ্যাটিকে আমাকে নেওয়া দিতে পারবেন, আমরা নিতে পারবো না। কেন আমাদের বৃহত্তমটা বের করে যায়, বৃহত্তমটা ফাইন্ড আউট করে ফেললাম আর ছোট তোমার চেক করারই দরকার নেই। অপশন এ হবে আমাদের কারেক্ট।
নল এম এবং নল উভয়ই 20/3 ঘন্টায় কিন্তু ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি নল এম কে মাত্র 4 ঘন্টার জন্য খোলা রাখা হয় এবং নল এন অবশিষ্ট ট্যাঙ্কটি কেবল 9 ঘন্টার মধ্যে পূরণ করতে হয়, নল এন ট্যাঙ্কটিকে পূরণ করতে কত ঘন্টা সময় নেবে? তাহলে দুটো নল রয়েছে এম আর এন, তারা কতক্ষণ কাজ করলো? 20/3 ঘন্টা। এখানে কারো ডাউট নেই। তারপরে কি, এম কে মাত্র 4 ঘন্টার জন্য খোলা হলো, তাহলে এম ইন্টু 4, আর এন কে কতক্ষণ? অবশিষ্টটা 9 ঘন্টার জন্য। তাহলে এইখানে যে আমি এখানে যে এই ফরমেশনটা তৈরি করলাম, এর উদ্দেশ্য কি? দেখো, এর টোটাল ইউনিট কাজ তো দুজনের সমান, ওই লজিকে কি দিয়ে কেস করলাম, এখান থেকে এম আর এন এর এফিসিয়েন্সি রেশিও আমরা বের করে নেব, এই হলো আমাদের টার্গেট। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের কি দাঁড়াবে? 20m প্লাস 20n ইকুয়াল টু 3 4 কত? 12m প্লাস 3 নং কত? 27m। তাহলে 20 থেকে যদি 12 যায় তাহলে কত হবে? 8m, আর 27 থেকে 20 গেলে কত হয়? 7m। তাহলে আমরা বলতে পারি m/n ইকুয়াল টু 7/8। এটাই তাদের এফিসিয়েন্সি রিলেশন, মানে m এর এফিসিয়েন্সি 7 আর n এর এফিসিয়েন্সি কত 8। যদি অনুপাত হিসেবে নেই তাহলে m/n ইকুয়াল টু কত হবে? 7:8। আশা করি এখানে কারোর অসুবিধা নেই। তারপরে কি বলছে, তবে নল এন ট্যাঙ্কটি পূর্ণ করতে কত ঘন্টা সময় নেবে? নল এন এর টাইম আমাকে বের করতে হবে। আমাদের কি টোটাল ইউনিট কাজটা জানা আছে? যে টোটাল ইউনিট কাজ জানি, তাহলেই আমি বের করতে পারবো নল এন কত সময় ট্যাঙ্কটি পূর্ণ করে। কারণ কি, আমাদের এফিসিয়েন্সি রিলেশন জানি, এম এর এফিসিয়েন্সি 7 আর এন এফিসিয়েন্সি 8। তাই টোটাল ইউনিট কাজটা জানলেই আমাদের কি মানটা বের করা, এন এর মানটা বের করা কি খুব সহজ। তাহলে টোটাল ইউনিট কাজটা আমরা কিভাবে বের করবো? টোটাল ইউনিট কাজ বের করার জন্য আমি কি করবো? যে কোনো একটা ফরমেশন ইউজ করবো, হয় এটাকে ইউজ করতে পারো, হ্যাঁ এটাকে ইউজ করতে পারো, এটাকে ইউজ করলাম। তাহলে এম প্লাস এন, মানে কি এখানে এফিসিয়েন্সি নিতে হবে। এম প্লাস এন কত? 8 7 কত? 15 ইন্টু 20/3, 3 5 15, 5 20 100। এই যে 100 হলো আমাদের টোটাল ইউনিট কাজ। কার মান বের করতে বলছে? নল এন ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে? তাহলে নল এন এর টাইম লাগবে। নল এন এর টাইম বের করতে একটু আগে বললাম কি লাগবে? নল এন এর এফিসিয়েন্সি দরকার পড়বে। নল এন এর এফিসিয়েন্সি কত? নল এন এফিসিয়েন্সি হলো 8, তার মানে 100 কে 8 দিয়ে ভাগ করলেই হবে। আমরা জানি টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। যেহেতু এন এর টাইম, তাহলে টোটাল ইউনিট কাজ বাই এন এর এফিসিয়েন্সি লাগবে, এইগুলো আছে। তাহলে 100 কে 8 দিয়ে ভাগ করলে 8 12 96, 12.5। অপশন বি। ত্রিভুজের পরিকেন্দ্রটি তার বাহুতে থাকে, ত্রিভুজটি কি প্রকারের? তাহলে ত্রিভুজটি কি প্রকারের? পরিকেন্দ্র কি বলেছে? তার বাহুতে থাকে। একমাত্র সমকোণী ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যার বাইরে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, যাকে বলে আমরা পরিবৃত্ত, তাহলে এই যে ত্রিভুজের ত্রিভুজটা রয়েছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি হয়? এই বৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, তাহলে কি শিখলাম? কোনো একটা সমকোণী ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা যায়, তাহলে পরিবৃত্তের ব্যাস হবে সমকোণী ত্রিভুজের অতিবৃত্ত, সমকোণী ত্রিভুজের অতিভুজ, পরিবৃত্তের ব্যাস। তাহলে পরিবৃত্তকের ব্যাস, তাহলে ব্যাসকে আমরা ডায়ামিটার, সার্কেলের ডায়ামিটার ইজ ইকুয়াল টু হাইপোথেনাস কার? সমকোণী ত্রিভুজের। এই হলো লজিক। তাহলে দেখো তো, দেখি কি বলেছে, ত্রিভুজের পরিকেন্দ্রটি তার বাহুতে থাকে। পরিকেন্দ্রটি ত্রিভুজের তো একটা বাহুর মধ্যেই রয়েছে, তাহলে সেই ত্রিভুজটা কি হতে হবে? সমকোণী ত্রিভুজ। অপশন এ হবে কারেক্ট আনসার। 25% ছাড় দেওয়ার পর 35% লাভের জন্য একজন দোকানদারকে 200 টাকা ক্রয় মূল্য সম্পূর্ণ পণ্যের দাম কত ধার্য করতে হয়? মানে মার্ক প্রাইস আমাকে বের করতে হবে। এখানে কি প্রোভাইডেড? সিপি প্রোভাইডেড। সিপির মান হলো 200। আমরা কি করব? সিপি থেকে এসপি তে যাব, এসপি থেকে যাব মার্ক প্রাইস। এই হলো লজিক। সিপি আমাদের 200, সিপি থেকে যদি আমরা এসপি তে যাই তাহলে কি করতে হবে? দেখো, পার্সেন্টেজ মানে প্রপার্টির সঙ্গে রিলেশন কি এসপি আর সিপির মধ্যে, তাহলে কি আমাদের হলো সিপি 200 আর 35% লাভ, তার মানে 135/100, এটা হলো আমাদের এসপি। আবার আমরা একবার যাবো কোথায়? এসপি থেকে মার্ক পাই। এসপি থেকে মার্ক পাই জানতে গেলে কি ছাড়ের উপর নির্ভর করবে। 25% ছাড়, তাহলে 100 থেকে 25 বিয়োগ করো, 85। 85 না হচ্ছে 75 হবে বাই কত? 100 গেল 25% ছাড়। এবার আমাকে কি করতে? কাটাকাটি করতে হবে। এই শূন্য এই শূন্য কাটো, 15। গন্ডগোল হলো, সিপি যদি 200 হয় তাহলে এসপি কত হবে? একটুখানি ভুল হয়ে গিয়েছে, একটুখানি এটা ঠিক করে নেও। আমরা
সিপি থেকে এসপি আসলাম, তখন কি হবে 100 নিচে, আবার এসপি থেকে মার্ক প্রাইস বের করতে গেলে 100 হয় উপরে। 100 25% ছাড় 85 70%। এটা কাটাকাটি গেল, এবার 15 দিয়ে কাটাকাটি করো, এটা যা তো যায়নি, ঠিক আছে, এটা 200 200 থাক, 200। 9 15 কত 135, 5 15 75, 5 দিয়ে এটা কাটাকাটি করো 40, 4 9 36, 360 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এ ও বি এর বয়সের অনুপাত 8 বছর আগে ছিল কত 2:3। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এ ও বি এর বয়সের অনুপাত 8 বছর আগে ছিল এত, তাহলে এই ইয়ার অ্যাগো কত ছিল 2:3। কার কার এ আর বি। এটা হলো 8 বছর কি আগে, এবার 4 বছর আগে কত ছিল 5:7। তাহলে এই টাইপের অঙ্ক সমান কি হলো গ্যাপ সমান করে নিই আমি, এখানে 1 এর গ্যাপ কত 2, তার মানে উপরটাকে 2 দিয়ে গুণ করব, 2 দোকানে 4, 3 দোকানে 6, নিচেরটাকে 1 দিয়ে গুণ করব 5:7। দেখো 8 বছর আগেও 4 বছর, কিন্তু কেমন ডিফারেন্স নিতে হবে, 8 থেকে 4 বিয়োগ করলে কত 4, এই 4টাই হলো কি এই ডিফারেন্সের সমান, এই যে 1 বিয়োগ করে দিলাম। তাহলে 1 এর ভ্যালু আমরা কত পেলাম 4, তাহলে 4 এর ভ্যালু আমরা বের করবো, আর 6 এর ভ্যালু, 4 এর ভ্যালু মানে কি এর বয়স, তাহলে 4 এর ভ্যালু যখন আমরা এর বয়স বের করি সেটা আলটিমেটলি কত বছর 8 বছর আগের বয়স, তাহলে 8 বছর আগে এর বয়স কত 4 4 কত 16, এটা 8 বছর আগের বয়স, কিন্তু আমাকে বলছে 8 বছর পর তার বয়স কত হবে অনুপাত, তাহলে এটা হলো 8 বছর আগের বয়স 16, তাহলে প্রেজেন্টে আসতে গেলে আরো 8 যোগ করতে হবে, তার চেয়েও বলছে আরো 8 বছর আগাও, তার মানে কি এর সঙ্গে আরো 8 যোগ করতে হবে, এই হলো লজিক এর। তাহলে বি এরটাও আমরা একই রকম ভাবে বের করবো, একের ভ্যালু 4, 4 6 কত 24, এটা কত 8 8 কত 16, 8 8 16, 16 16 32, 6 4 10, 2 1 3 1 4, 4 8 32, 5 8 40, 4:5 হবে আমাদের কারেক্ট আনসার, অপশন বি। একটি কাপড়ের দোকানদার 3টি কিনলে একটি বিনামূল্যে অফার করে, দোকানদারের অফার করা ছাড়ের মোট শতাংশ কত? 3টা যদি কেনে একটা অফার করে, তার মানে কি এটাই আমাদের ছাড়। ছাড় আমরা কার উপর বের করি, টোটাল কত সেলিং প্রাইস কত, তার টোটাল কতগুলো বিক্রি করলো 3 1 4, তাকে নিচে দাও ইন্টু 100, 4 25 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। প্রথম 60টি বেজোড় মৌলিক সংখ্যার যোগফলে, বেজোড় আবার কি মৌলিক সংখ্যা, বেজোড় মানে কি যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না সেই সমস্ত সংখ্যাকে বলে বেজোড় সংখ্যা, আবার মৌলিক সংখ্যা মানে কি যে সমস্ত সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে 1 এবং সেই সংখ্যা বাদে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তাহলে বেজোড় মৌলিক সংখ্যা, তাহলে কি হবে প্রথমটা 3, তারপরটা কত হবে 7, তারপরটা সরি 3 এর পরে 7 হবে না 5 হবে, 5টা এখানে লিখে দিই 3 5 7, তারপরে 9 তো হবে না, 9 3 দিয়ে ভাগ যায়, 11 হবে, 13 হবে, 15 হবে না, 16 হবে না, 17 হবে, গেল 17-র পরে তাহলে কি আসবে 19 হবে, কতগুলি হলো দেখো দেখি 1 2 3 4 5 6 7, এখন এতে যোগফল নির্ণয় করলে আমাদের অ্যান্সার, 9 7 কত 16, 16 3 19, 20 আর 5 25, 3 28, আচ্ছা কত 9 7 কত 16 3 19, 20 প্লাস 25 7 32, 32 আর 3 কত 35, তাহলে 5 তাহলে 7, তাহলে 75 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 5 এবং ক্ষুদ্রতম সংখ্যা থেকে 25 বিয়োগ করলে এবং বৃহত্তম সংখ্যা থেকে 20 যোগ করলে অনুপাতটি হয় 1, তবে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 5 বলেছে, তার মানে একটা যদি x ধরি তাহলে আরেকটা কত হবে x প্লাস 5, তাহলে ছোট সংখ্যাটা কত হবে, ছোট সংখ্যাটা হবে x, এটা স্মল, আর বড় সংখ্যাটা হবে তার মানে x প্লাস 5। এখন বলছি ছোটা থেকে 25 বিয়োগ করো, তাহলে বিয়োগ করে দাও x মাইনাস 25, বৃহত্তর সংখ্যার থেকে 20 যোগ করো, আচ্ছা বৃহত্তম সংখ্যার সঙ্গে 20 যোগ করতে বলছে, আচ্ছা x প্লাস 5 প্লাস 20 গেল, ছোটটার থেকে 5 বিয়োগ করো আর বৃহত্তর থেকে 20 যোগ করো, যোগ করলে অনুপাত হবে কত 1:2, মানে 1/2, এখান থেকে x এর মান আমাকে বের করতে হবে, যদি কোনাকুনি গুণ করে দিলে কত হবে 2x মাইনাস 50, x প্লাস কত 25, তাহলে 2x যদি এই পাশে আছে x হবে, 50টা ওই পাশে গেলে কত 50 আর 25 কত 75, তাহলে x এর মান আমাদের কতবার এলো 75, তাহলে x এর মান যদি 75 হয় x প্লাস 5 এর মান হবে 75 প্লাস 5, তার মানে কত 8,
কার মান আমাকে বের করতে বলছে, বৃহত্তরটা কত হবে, 80 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি ক্ষুদ্রতম বলে 75 হতো। অপশন এ। 10,500 টাকার মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে এত টাকা হয়, তবে সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হলে সুদের হার আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফর্মুলা আমাকে ইউজ করবো এখানে। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত, এন। তাহলে অ্যামাউন্টের মান কত দেওয়া রয়েছে, 17,745। অ্যামাউন্ট, এই পিটাকে নিচে নিয়ে আসবো, কত আছে 10,500 ইকুয়াল টু কত 1 প্লাস আর বাই 100, এন এর মান কত 2। এখানে কাটাকাটি করতে হবে আগে। তারপরে কত দিয়ে কাটাকাটি যায়, 7 দিয়ে যায়, 15কে 15, 2 27, 15কে 5, 7 দিয়ে আগে করি তো, বা 5 দিয়ে করো। 5 দোকানে 10, 1 0, 5 দিয়ে দিলাম। 5 দিয়ে 3 পাঁচা কত 15, 2 27, 5 পাঁচা কত 25, 2 24, 4 পাঁচা কত 20, 4 45, 5 9 45। আবার 7 দিয়ে দাও, 7 দিয়ে 5 7 35, 0 7, 7 5 12, 3 দিয়ে দিই 100, 3 অক্ষে 3, 5 থেকে 3 গেলে 2, 20, 3 6 18, 2 3 9 27। তার মানে এখান থেকে আমি লিখতে পারি না 169কে 13/10 তার হোল স্কোয়ার, আর এখানে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার আউট। তাহলে এইখানে যে 1 রয়েছে এটা এই পাশে আসবে, 13/10 মাইনাস 1, তাহলে কত হবে 3/10 হবে, 3/10 আর বাই 100। এই 0 এই 0 কাটো, আর ইকুয়াল টু 30% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি। সিম্পলিফিকেশন অঙ্ক রয়েছে। সিম্পলিফিকেশনের বদমাস নিয়ম অনুযায়ী হয়, বদমাস ব্র্যাকেটের কাজ অফ মানে এর কাজ করতে হবে, তারপরে কি ভাগের কাজ করতে হবে ডিভাইডেশন, তারপরে গুণের কাজ করতে হবে, এর মানেও কি গুণ কিন্তু এর কাজ থাকলে আগে করতে হবে, তারপরে কি অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে কি বিয়োগ, আর ব্র্যাকেট মানে কি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো কোনটার কাজ ভাগ রয়েছে, তারপরে কি এ রয়েছে, এই ক্ষেত্রে প্রথমে আগে ভাগের কাজটা করে নি। 30/6 কত 5 ইন্টু এই 3 আর 2 আগে যোগ করতে হবে, যেহেতু ব্র্যাকেটের কাজটা আগে করা উচিত। 3 2 কত 5, তার সঙ্গে এর রয়েছে, এর কাজটা আগে করে নিতে হবে। 5 5 কত 25 গেল, মাইনাস 3 2 3 দোকানে 6, 6 বারং কত 72, 5 25 সঙ্গে 125 মাইনাস 72 53 হবে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একজন চাল ব্যবসায়ী তার চাল ক্রয় মূল্যের 40% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 50% কম ওজন ব্যবহার করে, তবে লাভ বা ক্ষতির হার কত তা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, যদি সে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, 40% ক্ষতি হলে সেলিং প্রাইস কত হবে 60 টাকা। তাহলে এই শূন্য কাটো, 5:3 কত 3 গেল, এটা হলো কস্ট প্রাইস সেলিং প্রাইসে প্রাইসের রেশিও গেল। তারপরে কি 50% কম দেয়, 50% মানে কত হাফ, মানে 2 যদি ওজন দেওয়ার কথা দেয় কত 1 দেয়। এটা কি ওয়েটের সঙ্গে রেশিও, ওয়েটের সঙ্গে প্রাইসের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক, প্রাইসের রেশিও হবে কত 1:2। তাহলে এখানে লিখতে হবে 1:2 কত, তারপরে গুণ করতে 5 অক্ষে কত 5, 3 দোকানে 6, তাহলে কস্ট প্রাইস 5 আর সেলিং প্রাইস কত 6, লাভ কত 1, লাভের হার কত, কস্ট প্রাইসটাকে নিচে দিতে হবে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি রম্বসের 10 সেমি এবং 24 সেমি দৈর্ঘ্যের কর্ণ আছে এবং এর পরিসীমা কত হবে তা নির্ণয় করো। রম্বস মানে কি, ঠিক বর্গক্ষেত্রের মতোই, বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বসের 4টা বাহু সমান, কিন্তু রম্বসের কোনো কোণই সমকোণ নয়, বর্গক্ষেত্রের প্রতিটি কোণই সমকোণ, এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি সমান ভাগে ভাগ করে, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য কি সমান হয়, কিন্তু রম্বসের কর্ণদৈর্ঘ্য কি সমান নয়। তাহলে এটা কত 10 সেমি, এটা কত 24 সেমি। আমরা কি বললাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি সমানভাবে ভাগ করে এবং প্রত্যেকটা কোণের মান হয় কত ডিগ্রি 90 ডিগ্রি। 10 কে যদি সমানভাবে ভাগ করলে উপরের পোর্শনটা হবে কত 5, নিচের পোর্শনটা 5, এটা কত হবে 12, এই পাশেরটা কত হবে 12। তাহলে আমাদের কিসের দরকার, রম্বসের বাহুর দরকার। তাহলে রম্বসের আমি কি বললাম প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তার মানে কি লম্ব আমাদের 5 আর ভূমি কত 12, অল্টারনেট বাহু ধরতে পারো কোনো অসুবিধা নেই। অতিভুজ কত হবে, তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তারপরে রুট, তার মানে 5 স্কয়ার 25 আর 12 স্কয়ার 144, যোগ করলে 169, 169 বর্গমূল করলে কত 13, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 13। এ বি সি ডি, তাহলে এডি ইকুয়াল টু 13 বড়, তাহলে রম্বসের 4টা বাহু সমান, তাহলে পরিসীমা কত হবে
13 ইন্টু 4, এটাই তো পরিসীমা, চারটা বাহুর যোগফল, অপশন বি। যদি 5 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 26 দিনে শেষ করে, তাহলে 4 জন পুরুষ ও 4 জন মহিলা মিলে কতদিনে সেই কাজটি শেষ করবে? এই টাইপে যদি অঙ্ক দেখেন বা লেখা থাকে আর এইভাবে দেওয়া থাকে কন্ডিশন, তাহলে ডে ইকুয়াল টু ফর্মুলা কি, টোটাল ডে বাই M2 বাই M1 W2 বাই W1। টোটাল ডে কত? 26। M2 মানে যে M2, এটা হলো আমাদের পরেরটা 4, আর M1 কত? 5, 4/5 প্লাস গেল। তারপরে W2 কত? 4, আর W1 কত? 8। কাটাকাটি করো বা পরে করলেও হবে, কাটাকাটি করেই দিই। 1/কত? 2। তাহলে উপরে কত? 26, নিচে কত? যদি 10 করি, 5 দোকানে 10, 4 দোকানে 8, 2 দিয়ে 5 দোকানে 5, তাহলে 26 ইন্টু 10/13, 13 দোকানে 26, তাহলে 20 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কি এখানকে বেশ কিছু অঙ্ক কি প্রিভিয়াস ইয়ারে আসা। তবে যে ক্লাস করানো হলো, এই ক্লাস সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমাদের সবাই যারা যারা এই সমস্ত তোমার প্রিপারেশন, তোমাদের বন্ধু বান্ধব রয়েছে সবাইকে কি এই ক্লাসগুলি শেয়ার করে দেবে, যাতে সকলেই কি এই ক্লাসগুলি থেকে উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।